টিভি9 বাংলাতে আপনাদের স্বাগত। আমার সাথে সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তা, আজকে আমি তোমার থেকে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আরজিকর কাণ্ডের পরে আমরা দেখেছি যে টলিপাড়ার মধ্যেও একটা কমিটি তৈরি করার উদ্যোগ তোমরা নিয়েছো। এটা প্রধানত অভিনেত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমার প্রশ্নটা হচ্ছে যে টলিউডের অন্দরে এরকম অনেক আলোচনা আমরা শুনেছি অনেক সময়, যে একটা কাজ পাওয়ার জন্য কোনো অভিনেত্রীকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছে তিনি কম্প্রোমাইজ না করলে তিনি কাজটা পাবেন না। এটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম, শুনতাম, কিন্তু এরকম কমিটি সত্যি এতদিন তৈরি হয়নি। তাগিদটা তো সকলে অনুভব করতেন, একাংশ অন্তত অনুভব করতেন। তো এখন যখন তোমরা উদ্যোগটা নিলে, তোমার কি মনে হয় যে এটাতে একটু দেরি হয়ে গেল, নাকি মনে হয় যে দেরি হলেও অন্তত হলো? হ্যাঁ, আমি সবসময় নিজে বিশ্বাস করি বেটার লেট দ্যান নেভার। এবং এই যে আমাদের এখানে আমাদের টালিগঞ্জ টেলিভিশন ফিল্ম অ্যান্ড ওয়েব যে ইন্ডাস্ট্রি, সেখানে যে এইটা নিয়ে কথাবার্তা বা স্টেপস নেওয়া চালু হয়েছে, এটার সঙ্গে আরজিকর কাণ্ডের যত না যোগাযোগ আছে তার চেয়ে বেশি যোগাযোগ হলো মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যখন হেমা কমিটির রিপোর্টটা এলো এবং সেখানে একটা স্টেপ নেওয়া হলো। ডাউন সাউথ অল দ্য ইন্ডাস্ট্রিজ তারা যখন এগিয়ে আসছে এবং পরপর সব রেজিগনেশন দিচ্ছে বড় বড় তারকা, প্রযোজক, পরিচালক, অভিনেতা, তখন আমরাও একটু নড়ে চড়ে বসলাম যে ওখানে যদি হয় তাহলে এখানে নয় কেন। এইরকম একটা ভাবনা থেকেই আমাদের নিজেদের মধ্যে আলোচনা শুরু। হ্যাঁ, বীজটা আলোচনার এই যে আমাদের একে অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রটা কিন্তু তৈরি হয়েছিল ওই উইমেন রিক্লেম দ্য নাইটস হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই। হ্যাঁ, কারণ সেখানেও একটা নারী সুরক্ষার একটা বড় প্রশ্ন ছিল। নারী সুরক্ষা নিয়ে, নারীর সুরক্ষা যখন এত বড় প্রশ্ন চিহ্নর মুখের সামনে দাঁড়িয়ে গেছে, তখন আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো যে হেমা কমিটি যখন এরম একটা রিপোর্ট দিয়েছে না, তার উপর ভিত্তি করে যখন অন্য আরেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতবর্ষেরই তারা যখন কাজ করতে শুরু করছেন, তাহলে ওয়াই নট হিয়ার, এইরকম একটা চিন্তাভাবনা থেকেই আমরা শুরু করলাম। আমরা ইনিশিয়ালি কয়েকজন অভিনেত্রী মিলেই শুরু করেছি। তবে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই যে এটা কিন্তু শুধু অভিনেত্রীদের জন্য নয়, স্ক্রিন ওয়ার্কার্স, মানে স্ক্রিনের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত যে কোনো মহিলা, হ্যাঁ, ধরো হেয়ার ড্রেসার্স আছেন, মেকআপ আর্টিস্ট আছেন, কত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স আছেন, কস্টিউম ডিজাইনার, লুক ডিজাইনার, আর্ট ডিপার্টমেন্টে মহিলারা কাজ করেন, ক্যামেরাম্যান মহিলা আছেন, মানে ডিওপি। তো যে কোনো মহিলা যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আমাদের একটা, তুমি যেটা বললে সেটা তো আছেই, মানে চরিত্র পেতে গেলে এইটা করতে হবে, এরকম ইশারায় নানান রকম কথা তো বলাই হয়। আজকাল আমি শুনি যে একদম ডিরেক্ট বলা হয়, সোজাসুজি বলা হয়, এটা তো করতে হবেই, মানে এটাই নাকি প্রি কন্ডিশন। এবং যে নতুন নতুন মেয়েরা আসছে তারা ভাবছে যে আচ্ছা তাহলে বোধহয় এটাই রাস্তা, এর বাইরে আর কোনো যোগ্যতা লাগে না। এবং আমরা তো এমন অভিনেত্রীদেরকে চিনি যে তারা তাদের মাথার মধ্যে এটা একদম বসিয়ে নিয়েছে যে এটাই করতে যখন হবে তখন এটাই করব, এইভাবেই কাজ পাবো, কারণ আর আমার কাছে কোনো রাস্তা নেই। বাট এইটাকে কিছুতেই নর্ম হতে দেওয়া যাবে না ভাস্বতী। তার কারণ আমরা এতজন এত বছর ধরে কি করে তাহলে কাজ করছি? যদি সবকটা লোকই এটাই কন্ডিশন দিত, তাহলে তো আমার আজকে না কাজ করে না খেতে পেয়ে মরে যাওয়ার কথা। সেটা যখন আমি করিনি, তার মানেই হলো সব মানুষের অভিসন্ধি এটা নয়, এটা হতে পারে না। তাহলে এটা আমাদের দায়িত্ব বর্তায় সেই লোকগুলোকে চিহ্নিত করা, সেই প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান, অভিনেতা, মানে আমি বলছি যে পাওয়ারের ওপরের দিকে যারাই থাকছেন তারাই এরকম। আর বিশেষ করে এখন অনেক কাস্টিংয়ের সংক্রান্ত অনেকগুলো ছোট ছোট পকেট তৈরি হয়েছে। তারা কে কোথার কী কাজের জন্য আদৌই কাস্টিং করছেন কেউ জানে না। তারা বলছে বোল্ড সিন অডিশন দিতে হবে, এবং মেয়েগুলো কাজ পাওয়ার জন্য সেই অডিশন দিচ্ছে, এবং তারপর তারা জানেও না যে কিসের জন্যই অডিশনটা নেওয়া হলো, এবং সেই কাজ কোনোদিন তাদের কাছে এলো না। মাঝখান থেকে ওই ফুটেজগুলো চলে যাচ্ছে, ওই যে ভিডিওটা তারা শুট করলো সেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে তারাও জানে না। এবং আমার তোমার বুদ্ধি বিবেচনাতে এটুকু তো বুঝতে পারি যে কোনো সৎ কার্যে এটা ব্যবহার হবে না। তো এই নেক্সাসগুলোকে ভাঙতে হবে, যে কারণে আমাদেরকে লিগালি এগোতে হবে। মানে ও আমাকে এই বলেছে, সে আমাকে তাই বলেছে, সোশ্যাল মিডিয়ায় 4 লাইন লিখে লাভ নেই।
আমাদের দেরি হয়ে গেছে, আমরা স্বীকার করছি দেরি হয়ে গেছে। আমার অনেক ছাত্রীরা মাঝে মধ্যেই এসে এমন সব অভিজ্ঞতার কথা বলেন, আমার অসহায় লাগে। আমি ভাবি যে আমি এদের কোচ হয়ে আমি কি বলবো, মানে নিজেকে রক্ষা করতে বলা ছাড়া আর আমার কাছে কোনো সলিউশন আমি খুঁজে পাচ্ছিলাম না। কি রকম ধরনের এক্সপিরিয়েন্স, যদি তোমার নাও হয়ে থাকে কিন্তু তোমার সাথে যখন ব্যক্তিগতভাবে কথা বলি তখন আমাদের আলোচনা হয় যে অনেক সময় এরকম হয়েছে যে মেকআপ আর্টিস্ট কিছু একটা করলেন বা কোনো ড্রেসার তিনি কিছু একটা করলেন, বা ধরো এই যে সাউন্ড রেকর্ড, প্রযোজকের থেকে। সাউন্ডের লোক, ধরো এই যে আমি লেপেল পরে আছি, হ্যাঁ ওই লেপেলটা তো লাগিয়ে, মানে আমি যেমন আমারটা লাগিয়ে নিতে পারি, নতুন একজন অভিনেত্রী এসছেন সে তো জানে না কেমন করে লাগাতে হবে, তখন তো একজন কারুর সাহায্য লাগবেই। তিনি যদি সেটা সাহায্য করার নাম করে কোনো রকম অসভ্যতা করেন, একটা নতুন মেয়ের পক্ষে তো রিয়্যাক্ট করাই সম্ভব না, সে তো ফ্রিজ করে যাবে। আমরা যেমন কম বয়সে বলতে পারতাম না, আমরা ফ্রিজ করে যেতাম, ভাবতাম যে এখান থেকে আমি কিভাবে বেরোবো, বুঝতে পারছো? কিন্তু এই অসহায় ভাবনা চিন্তা যে মেয়েরা ছোটরা করছে, তাদেরকে একটু সাপোর্ট দিতে হবে, তাদেরকে বলতে হবে যে তোমরা একা নও। কে ধরো বাচ্চা চিলড্রেন অ্যাক্টার্স যারা, চাইল্ড অ্যাক্টার্স যারা, তারা ফ্লোরে আছে, দুজন প্রাপ্তবয়স্ক অভিনেতা বা টেকনিশিয়ান বা পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট সহকারী পরিচালক নিজেদের মধ্যে অশ্রাব্য গালাগালি দিয়ে কথা বলছে, কুৎসিত কুৎসিত ইঙ্গিতপূর্ণ কথা বলছে, সেই বাচ্চাটা ওটা বসে শুনছে, এটাও তো অ্যাবিউজ। ঠিক বোঝাতে পারছি? কোনো পরিচালক অভিনেত্রীকে ডাকছেন বাড়িতে এসো পাঠ করবে, স্ক্রিপ্ট পড়ে শোনাবো, কেন? সেই অভিনেত্রী অসহায় বোধ করছে, হয়তো পরিচালক বাড়িতে সত্যিই শোনাবেন, হ্যাঁ শুধু সত্যিই স্ক্রিপ্টটা শোনাবেন, কিন্তু সে ভাবছে যে আমি কি করব, আমি কি যাব না, তারপর যাবার পরে যদি একটা আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করি তখন আমি কি করব। তো এই জায়গাগুলোয় না কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি হওয়া উচিত, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের মেনে চলা উচিত, যেগুলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হতে হবে। এইরকম একটা জায়গায় আমাদের আসতে হবে ফর শিওর ইন নিয়ার ফিউচার। এবং আমরাও চেষ্টা করছি একটা সংগঠন বা এরকম একটা কিছু তৈরি করবার, খুব ইনিশিয়াল স্টেজে আছে সেটা, যেখানে আমরা প্রত্যেকটা স্ক্রিন ওয়ার্কার মহিলাদের এবং পুরুষদের আমরা অ্যাওয়্যার করতে পারি যে একটা কিছু আছে, কেউ একজন আছে, কোনো একটা জায়গা আছে যেখানে এসে তুমি অন্তত শেয়ার করতে পারো তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে। দেখো সবাই এক কথাতেই পুলিশে চলে যাব, উইমেন্স কমিশনে চলে যাব, সবাই ভয় পায় যে কি হবে, ওদের তো অনেক ক্ষমতা, আমার যদি কাজটা চলে যায়, যদি পরের আর সিনেমার অফার না পাই, এটা তো রুজি রোজগারের প্রশ্ন, কারণ আমরা তো ফ্রিল্যান্সার, একটা কাজ যাওয়া মানে তো অনেক মাস ধরে আমরা বেকার। তো একটা জায়গা পরিসর তৈরি হওয়া উচিত যেখানে সবাই এসে কথা বলতে পারবে এবং তাকে আমরা লিগালি বা প্রফেশনালি গাইড করতে পারবো, উইচ আর দ্য স্টেপস টু বি টেকেন। তো আই এম শিওর সময় এসেছে এরকম একটা কিছু হওয়া দরকার। টলিউডে তো আমরা বারংবার দেখেছি যে কেউ কারুর ঘনিষ্ঠ, ঠিক সেইভাবে কাস্টিংটা হয়েছে এবং আমরা দেখেছি যে যে সময়টা পর্যন্ত ঘনিষ্ঠ সেই সময় পর্যন্ত তিনি সেই প্রযোজনা সংস্থায় কাজ পেলেন, তারপরে তাকে আর সেই প্রযোজনা সংস্থায় দেখা গেল না। এরকম বহু উদাহরণ আছে। এইগুলো নিয়ে যদি আজকে আমরা কথা বলতে শুরু করি তাহলে এই যে বাংলা ছবির জগৎ, এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কেই তো একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যায়। আর নতুন যে প্রজন্ম আসছে, যারা আজকে খুব আশা নিয়ে তোমার কাছে এসে অভিনয় শিখছে, যারা সত্যি সত্যি অভিনেত্রী হতে চান, তারা তো তখন ভয় পাবেন এরকম একটা পেশাতে আসতে। সেইটা নিয়ে তোমার কি মনে হয়? দেখো এটা শুধু বাংলা ইন্ডাস্ট্রির সমস্যা নয়, যেখানেই গ্ল্যামার আছে একটা কাজেই হতে পারে সম্ভাবনা আছে প্রচণ্ড খ্যাতি এবং পরবর্তীকালে অনেক টাকা পয়সা রোজগারের। যেখানে পৃথিবীর যেখানে যেখানে এই ধরনের কম্পোনেন্টগুলো জড়িত, সেখানেই এরম একটা প্রলোভন যেখানে আছে, সেখানেই এরম একটা সম্ভাবনা থেকে যায় এবং আছে। সম্ভাবনা শুধু না, দে এক্সিস্ট। এটা শুধু বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপার নয়। দ্বিতীয়ত, যারা এটা বছর বছর ধরে প্র্যাকটিস করে আসছেন, তারা এটা বিশ্বাস করতে শুরু করেছেন যে এটাই হবে, এইভাবেই হবে। তাদের ওই বিশ্বাসে আঘাত হানার সময় এসে গেছে যে এইভাবে হবে না। সেটা হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন হবে।